হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, যদিও আমার একটু ঠান্ডা লেগেছে। তো কণ্ঠ শুনে হয়তো অনেকেই বুঝতে পারবেন। যাই হোক, এটাই আপনার স্কিপ করে চলবেন। আজ আমি ফিল্টার ড্রামার চতুর্থ পার্টের গল্প নিয়ে এসেছি এবং আর মাত্র একটা পার্ট বাকি আছে, যেটা খুব দ্রুতই আমি আপলোড করে দিব। তো চলুন এই পার্ট শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই শু চেং তখন সুয়ান গ্রুপে অবস্থান করছিল, কিন্তু ওদিক থেকে তাংচি বারবার কল দিচ্ছিল শু চেংকে, কারণ কোথাও নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চুয়ান দেখতে পাই হ্যাঁ, ওর ফোনে অনেকগুলো কল এসেছে বটে এবং সেই সবগুলো কলই তাংচি ওকে করেছিল। এই মুহূর্তে তাংচির ওকে দরকার, তাই ও কোনো রকমে ওখানে একটু ভুলিয়ে ভালিয়ে মিথ্যা কথা বলে চলে যায় এবং বাদবাকি সবটা সামলাতে বলে ওর বান্ধবী লিনকে। এদিকে আমরা এদের কোম্পানির একটা এমপ্লয়িকে দেখতে পাই যে একটা অন্য কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিল। ভান্ডাই কোম্পানির দুইজনকে ডেকেও এটা জানিয়েছে তাংচি নাকি অন্ধ হয়ে গিয়েছে। এই মহিলারা এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করে। এখানে ভান্ডাই কোম্পানির একজন এমপ্লয়ি একটা জামা নিয়ে এসে তাংচিকে বলে, আমার এই জামার সঙ্গে কোন মেকআপগুলো স্যুট করবে আপনি প্লিজ আমাকে একটু ঠিকঠাক করে বলে দিন তো। যেহেতু তাংচি ছিল একজন ল্যাব রিসার্চার, মানে সে মেকআপ তৈরি করে, কিন্তু তাংচি এই মুহূর্তে কোনো কালার তো দেখতে পাচ্ছিল না। ওর বন্ধু যাও ওকে অনেকবারই প্রোটেক্ট করার চেষ্টা করলেও এই মহিলা বারবারই তাংচিকে ফোর্স করতে লাগে। সবাই তখন অনেক খারাপ কথা বলতে শুরু করে। সবাই বলাবলি করছিল যে ল্যাব রিসার্চার নিজেই চোখে দেখতে পায় না, সে কিভাবে কি প্রোডাক্ট তৈরি করবে, এতে তো আমাদের স্কিনের ক্ষতি হবে। ঠিক তখনই এখানে চলে আসে সুচেং। সুচেংকে দেখা মাত্রই তাংচির মনে একটি মনোবল ফিরে আসে, কারণ এই সমস্ত সাদা কালোর ভিতরেই সুচেংই ছিল একমাত্র রঙিন তার চোখে। সুচেং এসে বলে, আপনারা সবাই একটু শান্ত হন, আমার ড্রেসের সঙ্গে কোন মেকআপটা স্যুট করে তা খুব ভালোভাবে মিস্টার তাং আপনাদের দেখিয়ে দিবেন। এবার তাংচি সবার সামনেই মেকআপ করিয়ে দিতে লাগে সুচেংয়ের, এমনকি কোন গহনাগুলোও ওকে স্যুট করবে সেভাবে ওকে সাজিয়ে দেয়। ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। ব্যাস, সবাই এখন বাহাবা দিতে লাগে আর ভান্ডাই কোম্পানির ওই দুইজন লোককে খুব অপমান করে। এরপরে তাংচি এবং সুচেং গল্প করতে করতে যাচ্ছিল। এখনও সুচেং জানতে পারে না যে শুধুমাত্র তারই কালার দেখতে পাচ্ছে তাংচি। তবে তাংচি এখন ওকে বলে যে হ্যাঁ, আমি শুধু তোমারই কালার দেখতে পাচ্ছি, আর আমি যদি তোমাকে স্পর্শ করি তবে আমি নিজের দেহের কালারও দেখতে পাচ্ছি। এবার সুচেং বুঝতে পারে সেদিন কেন বাসের ভিতরে, সরি মেট্রোর ভিতরে ওরকম করেছিল তাংচি, কারণ ওকে টাচ করা মাত্র তাংচি তার চোখের কালার ফিরে পাচ্ছিল। তাই সুচেং ওর হাত ধরে টানতে টানতে ওকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে, যেখানে অন্য কোনো লোকজন ছিল না। এরপরে ও তাংচিকে বলে, তাহলে আমাদের ফিজিক্যাল ইন্টিমেসি পারে তোমার চোখের কালার ফিরিয়ে আনতে। এটা বলে প্রথমে তাংচিকে জড়িয়ে ধরে। সাথে সাথে দেখা যায় যে তাংচির দেহের কালার ফিরে পেয়েছে। সাথে সাথে চারিদিকের কালারগুলো রঙিন হতে শুরু করে, কিন্তু যখনই ওকে ছেড়ে দেয় সুচেং, কালারগুলো আবার গায়েব হয়ে যেতে শুরু করে। তাংচিকে তখন সুচেং বলে, তুমি প্লিজ কিছু মনে করো না, কিন্তু তোমার চোখের কালার ফিরিয়ে আনতে আমার মনে হয় এটাই সবথেকে উত্তম পন্থা। এটা বলে ও সোজা তাংচির কাছে যায় আর তাংচির গালে একটা চুমু খায়। সাথে সাথে তাংচি ওর চোখের কালার ফিরে পেতে শুরু করে, ওর চারিদিক রঙিন হতে শুরু করে এবং ওকে পুনরায় আরও একটা কিস করেছিল সুচেং। এতে পুরোপুরিভাবেই চোখের দৃষ্টি ফিরে এসেছিল তাংচির। আসলে ফ্যান্টাসি ড্রামার গল্পে কত কিছুই না সম্ভব, তাই না? দুটো কিসেই পুরো চোখের কালার ফিরে আসলো তাংচির। এখন খুব খুশি হয়েছিল সুচেং, কিন্তু লজ্জা পেয়ে মেয়েটা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তাংচি ও ওর পিছু পিছু দৌড়াতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে ও থেমে যায় এবং ওর চোখের কালার ফিরে পেয়ে ও সত্যি খুবই খুশি হয়েছিল। লিনকে দেখতে পাই, লিন কিন্তু এদের সবাইকে ম্যানেজ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু এখন চুয়ানকে সবাই খুঁজে বেড়াচ্ছে। বিশেষ করে ইউ তো চুয়ানকে এই মুহূর্তে খুবই খুঁজছিল, কিন্তু লিন কোনো মতে ওকে ভুলিয়ে ফালিয়ে এখানে আটকে রাখে আর নিজের ভালোবাসা দিয়ে ইউকে একটু ইমপ্রেস করার চেষ্টা করে। সাথে সাথে এখানে চুয়ান চলে আসে। এবার ইউকেও বলে, ঠিক আছে, এই তোমার চুয়ান চলে এসেছে, নাও এবার কি করবে। চুয়ানের এই মুহূর্তে ড্রেস চেঞ্জ করার কথা ছিল। অনেকক্ষণ হলো চুয়ান ড্রেসিং রুমে ঢুকেছে, এখনো বের হচ্ছে না, তাই ইউ ওকে বাইরে থেকে ডাকাডাকি করে। আসলে রুমের ভিতরে তো কেউ ছিলই না, তো বের হবেটাকে। আসলে এখানে চুয়ান মানে মূলত সুচেং সে অন্য কাজে ব্যস্ত ছিল। এখনই ও রুমের ভিতরে যাচ্ছিল ড্রেস চেঞ্জ করার জন্য। ওই ইউকে দেখে বলে, আপনি যান, আমি চুয়ানকে ডেকে আনছি। ইউ তখন বলে, তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, ওকে বলবে যেন একটু দ্রুত আসে। সুচেং বলে, অবশ্যই ওকে বলবো দ্রুত যেন আসে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন যান। আসলে এ না গেলে তো ও ভিতরে ঢুকতে পারছে না, কিন্তু ওকে ভিতরে ঢুকতে দেখে নেয় আবার তাংচি। এতেই তাংচির মনে
কিছু একটা খটকা লাগে। যাই হোক, তাংচি এখন কিছু মাইন্ড করে না। কিছুক্ষণ পরেই ওদের ট্র্যাডিশনাল সেই কস্টিউম ড্রেসের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এই অনুষ্ঠানটা ছিল খুবই ভিভিড এবং কালারফুল। তো প্রথমেই এখানে চুয়ানকে দেখা যায়। চুয়ানের একটা রোল প্লে করার কথা ছিল, ও সেটাই প্লে করতে শুরু করে। এদিকে তাংচি মনে মনে সব জায়গায় সুচেংকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সুচেংয়ের ব্যাক স্টেজে কাজ করার কথা ছিল। সুচেংয়ের কলিগ এসে মিস্টার ইউকে জিজ্ঞেস করে, আপনি কি সুচেংকে কোথাও দেখেছেন? ওর তো ব্যাক স্টেজেই থাকার কথা ছিল, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথাটা শুনে বেশ অবাক হয়ে যায় তাংচি। এরপরে আমরা লিনের ক্যারেক্টার দেখতে পাই এবং চুয়ান স্টেজ থেকে সরে গিয়েছিল। তো এবার চুয়ান মানে সুচেং রূপে ফিরে আসে আর ব্যাক স্টেজে গিয়ে ওর যা কাজ করার ছিল সেই কাজগুলো করতে শুরু করে। ওর কলিগ জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? ও বলে, আমি একটু বাহিরে ছিলাম, মানে একটু অজুহাত দেয় আর কি। কিছুক্ষণ পরেই ওকে তো আবারও স্টেজে আসতে হবে। তো কাজ শেষ করে ও পুনরায় স্টেজে আসার জন্য তৈরি হয়। এবার একটু আরও খটকা লাগে তাংচির মনে মনে যে যখন স্টেজে চুয়ানকে দেখা যাচ্ছে তখন ব্যাক স্টেজে সুচেং থাকছে না। আর যখন সুচেং ব্যাক স্টেজে কাজ করছে তখন দেখা যায় যে স্টেজে কোনো অভিনয় থাকছেই না চুয়ানের। তার মানে এদের দুজনকে কখনো একসঙ্গে দেখা যায়নি। তাংচির কিন্তু মনে মনে সন্দেহ অলরেডি শুরু হয়ে গিয়েছে। যাই হোক, এতক্ষণে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসে। তাংচি কল দেয় ওর সেই কলিগকে, মানে সেই মেয়েটিকে যে সুচেংয়ের খোঁজ করছিল। সেই মেয়েটিকে কল দেয় এবং ও সুচেংকেও কল দেয়, কিন্তু কোথাও সুচেংকে খুঁজে পায় না। তারপরে ওই ইউকে জিজ্ঞেস করে বলে, আচ্ছা তোমরা কেউ কি একই সঙ্গে চুয়ান এবং সুচেংকে কখনো একসঙ্গে দেখেছো? ইউ বলেন, না, আসলেই তো ওদের কখনোই একসঙ্গে দেখা হয়নি। এবার তাংচির মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্বটা আরও বেশি বাড়তে থাকে। এরপরে আমরা দেখতে পাই যে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। এদিকে সুচেংয়ের জন্য ওর কলিগের কাছে কল দিয়েছে তাংচি, কিন্তু জানতে পারে যে ব্যাক স্টেজে সুচেং নেই। কিন্তু যেই অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন ব্যাক স্টেজে সুচেং যে উপস্থিত। তখন যাও এসে সুচেংকে বলে যে তোমার বন্ধু চুয়ান কোথায়, আমরা ওকে কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এ মিথ্যা কথা বলে, মানে সুচেং বলে, চুয়ান ও তো আসলে রুমে ফিরে গিয়েছে। জাওয়ের তখন খটকাটা আরো বেশি করেই লাগে। একই সঙ্গে কখনোই চুয়ানকে এবং একে দেখা যায়নি। যাও তখন তাংচিকে কল দিয়ে বলে যে সুচেং বলল ও নাকি রুমে ফিরে গিয়েছে। এদিকে রুমে এসে দেখে যে এখানে কোথাও চুয়ান নেই, মানে চুয়ান তো তাংচির রুমেই থাকতো। তাংচি বলে, না, এটা মিথ্যা কথা, এখানে তো চুয়ান নেই। এদিকে ইউ বলে যে আমি এইমাত্র লিনকে ওর রুমে দিয়ে আসলাম, ওখানেও কেউ নেই। তার মানে হয়তোবা চুয়ান এখন মিসিং, বা চুয়ান কোথায় আছে তা সুচেংই বলতে পারে। এদিকে লিনও কিছু সন্দেহ করেছে, তাই ও তাড়াতাড়ি ওর বান্ধবীকে কল দিয়ে বলে, আমার মনে হয় তাংচি তোমাকে সন্দেহ করছে, তাই দ্রুত কোনো একটা ব্যবস্থা করো। ওরা হয়তো তোমার এবং চুয়ানের পরিচয় নিয়ে কিছু একটা সন্দেহ করছে। এদিকে রুমে ফিরে যাচ্ছিল সুচেং, তখন ওকে তাংচি আটকে বলে, তোমাকে এবং চুয়ানকে আমি কখনোই একসঙ্গে দেখিনি, তো আজকে তোমাকে এবং চুয়ানকে আমি একই সঙ্গে দেখতে চাই। কিন্তু সুচেং বলে, এই মুহূর্তে আমি ক্লান্ত, আমি রুমে ফিরে যেতে চাই। তাংচি বলে, অবশ্যই তুমি রুমে ফিরে যাবে, শুধু একবার আমি তোমাদের দুজনকে পাশাপাশি দেখতে চাই, এটাতে মনে হয় না তোমার বেশি কষ্ট হবে বলে। তাংচিকেও বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চুয়ানকে কল দিয়ে ডাকছি। ও চুয়ানকে কল দেয়, মানে মিথ্যা মিথ্যা কল দেয়, মানে লিনকেই কল দেয়। আরও তাংচিকে বলে, ওই যে সামনে তাকাও, দেখতে পেয়েছো? তাংচি দেখে যে অপর প্রান্তে চুয়ান দাঁড়িয়ে আছে। আর তাংচি তো অবাক, কারণ এর পিছনেই দাঁড়িয়েছিল সুচেং, কিন্তু সুচেং একটু দূরেই ছিল। তাংচি তখন বলে, আমি দুঃখিত তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চেয়ে। সুচেং বলে, এবার তো তোমার শান্তি হয়েছে, আমাদের দুজনকে তুমি একসঙ্গে দেখেছো, আমার খুবই মাথা ঘুরছে। এটা বলে ওখানেই সুচেং অজ্ঞান হয়ে যায়, আর ওকে কোলে করে ওর রুম পর্যন্ত দিয়ে যায় তাংচি। যাই হোক, এভাবেই ওরা মিটিয়ে ফেলে ব্যাপারটা। মূলত এই ব্যাপারে ওকে হেল্প করেছিল লিন। ওরা কোনো আয়না নিয়ে এরকম কোনো কাজ করেছে যে এই পাশের পিছনে দাঁড়িয়েছিল সুচেং এবং আয়নায় ওর প্রতিবিম্ব পড়েছে, মানে ও ওর চেহারা চেঞ্জ করে চুয়ান বানিয়ে ফেলেছিল এবং ওই পাশের আয়নায় সেটা পড়েছে আর কি। মানে এই পাশে সোজাসুজি দাঁড়িয়েছিল সুচেং এবং ও চুয়ান রূপে দাঁড়িয়েছিল, আর ওই পাশের আয়নায় ওর প্রতিবিম্ব দেখেছে মূলত তাংচি। এভাবেই মূলত ওরা এই ব্যাপারটাকে সামাল দিয়েছে। এরপরে সুচেং আবারও চুয়ান রূপে হাজির হয় আর কল দেয় এখন তাংচিকে। ও তাংচিকে কল দিয়ে বলে, আমি আমার জামা কাপড় বা অন্যান্য সমস্ত জিনিসপত্র নিতে আসছি, কারণ এই মুহূর্তে আমি শহর ছেড়ে ফিরে যাব, মানে আমার যেখানে আর কি জায়গা সেখানেই ফিরে যাব। ওরা তো এই অনুষ্ঠানের জন্য অন্য একটা শহরে এসেছিল, তো ও এখন ওর হোমটাউনে ফিরে যাবে। যাই হোক, ও সমস্ত জিনিস গোছগাছ করে ওর হোমটাউনে ফিরে যাবার জন্য আসে, কিন্তু তার আগে ও লিনের রুমে আসে আর বলে,
এবার আমি সমস্ত কিছু চুকিয়ে ফেলেছি। আর জোয়ানের কাছে কোনো কিছু দরকার হবে না বলে মনে হয় আমার। যাই হোক, এরপরে ও ওর নিজের অ্যাপিয়ারেন্স যখনই চেঞ্জ করতে যাবে তখনই ও দেখতে পায় যে ও আটকে গিয়েছে এবং পুনরায় ওর এই চুড়িতে আবারও আপগ্রেড মানে আপডেট হতে শুরু করেছে। ও লিনকে বলে আমি তো আটকে পড়ে গেলাম, এবার আমি কি করব? লিন বলে তুমি দ্রুত এখনই শহরের বাইরে চলে যাও, না হলে তোমার পরিচয় ফাঁস হয়ে যাবে, সবাই এখন সুচেংকে খুঁজতে চাইবে, তখন আমরা কি বলবো? আমি যাই হোক এদিককার ব্যাপারটা দেখে নিব, তুমি দ্রুত চলে যাও। যাওয়ার আগে সুচেং ওর কাছে একটা ফাইল দিয়ে বলে আমার কলিগের কাছে এই ফাইলটা দিয়ে দিও, এটা খুবই জরুরি একটা ফাইল, ও হয়তো আমাকে কল দিতে পারে, আর তুমি নিজেও সাবধানে থেকো। এটা বলে ও চলে যাচ্ছিল যখন, তখন দেখি ওর গাড়ির ভিতরে আবার তাংচিকে। কিন্তু তাংচি এখানে কিভাবে এলো? তো 2 ঘন্টা আগের সিন দেখানো হয়, ও যখন ওর সমস্ত জিনিসপত্র ওর গাড়িতে তুলছিল এবং ও যখন চলেই যাচ্ছিল শহর থেকে, তখনই ওর সামনে তাংচি তার লাগেজ নিয়ে এসে দাঁড়িয়ে থাকে আর বলে আমিও তোমার সঙ্গে শহরেই ফিরে যাব, আমার এখানে আর কোনো কাজ নেই। মূলত তাংচি এখনও ওকে সন্দেহ করছিল, আর তাই তো তাংচি এখন ওর সাথে। কিন্তু এখন বজ্রপাত হচ্ছিল, মানে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল। আর আপনারা জানেন যখনই আকাশে বিদ্যুৎ চমকায় ওর চেহারা এলোমেলো হতে শুরু করে। এদিকে যেহেতু এটা সুচেং ছিল, তাই সুচেংয়ের কাছে ওর কলিগ ফোন দিতে শুরু করে। কিন্তু এই কলটা দেখে তাংচি বলে ওই মেয়ে কেন তোমাকে কল দিচ্ছে? এবার কি বলবে চুয়ান? এ তো মূলত সুচেং, তাই জন্যই ওর কলিগ ওকে কল দিচ্ছে। কিন্তু এখন তো ও চুয়ান রূপে আছে, তাই একটা আননোন মেয়ে ওকে কল দিলে সেটা একটু অন্যরকমই দেখায়। যাই হোক, চুয়ান ওকে ভুজুং ভাজাং বুঝিয়ে দেয় আর বলে মনে হয় তার দরকারি কোনো কিছু আছে বা সে আমাকে কংগ্রাচুলেশন জানাতে চায়, তাই হয়তো কল দিচ্ছে। এদিকে ওর সেই কলিগ বারবার সুচেংকে কল দিলেও ওদিক থেকে চুয়ান কলটা বারবার কেটেই দিচ্ছিল। এতে বেশ খটকা লাগে তাংচির মনে। তাংচি বলে কিছু একটা তো আছে, কলটা তুমি রিসিভ করো, কিন্তু তারপরেও চুয়ান একবারের জন্য কলটা রিসিভ করে না। তাংচির তখন আরও বেশি করে খটকা লাগে। ওদিকে আমরা দেখতে পাই লিন সেই জরুরি ফাইলটা নিয়ে গিয়েছিল ওর কলিগের কাছে, মানে ওর বান্ধবীর কলিগকে দিতে। মূলত এই ফাইলটার জন্যই সে বারবার সুচিংকে কল দিচ্ছিল। এরপরের দৃশ্যে দেখতে পাই যে অনেক বৃষ্টি হবার কারণে চুয়ান একটা অজুহাত জুড়ে দিয়েছে। চুয়ান তাংচিকে বলেছে যে ড্রাইভিং তুমি করো, আমার ড্রাইভিং করতে কষ্ট হচ্ছে। আসলে ও এই অজুহাত এজন্য দিয়েছিল কারণ বিদ্যুৎ চমকালে ওর চেহারা আনস্টেবল হয়ে যায়। একবার ওর চেহারায় সুচেং ভাব ফুটে উঠছিল, আরেকবার চুয়ান ভাব থেকে যাচ্ছিল, আর এটা যদি কোনো রকমে তাংচি দেখে ফেলে তাহলে তো আর রক্ষে নেই। তাই ও তাংচিকে ড্রাইভিং করতে দিয়েছে যাতে তাংচি ওকে দেখতে না পায়। কিন্তু একবার তাংচি ওকে দেখে ফেলেছে এবং তাংচি এত জোরে চিৎকার করে যে তাংচির সাথে সাথে ও চিৎকার করতে শুরু করে। তাংচি গাড়ি থামিয়ে বলে তুমি মনস্টার, তোমার ভিতরে আমি সুচেংকে দেখতে পাচ্ছি। আর এদিকে চুয়ান বলে তোমার ভিতরে আমি ইউকে দেখতে পাচ্ছি, তোমার বন্ধু ইউ এর চেহারা কেন তোমার চেহারার ভিতরে? আসলে ও নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিল। তাংচি বলে আমি তো তোমার চেহারার ভিতরে সুচেং এর চেহারা দেখতে পাচ্ছি। ও বলে আমি তো তোমার ভিতরে ইউ এর চেহারা দেখতে পাচ্ছি। মনে হয় আমাদের চেহারার কোনো গড়বড় হতে পারে বা আমাদের চোখের ডিস্টার্ব হতে পারে। আমি শুনেছি তোমার চোখে নাকি কোনো একটা সমস্যা আছে, সেজন্য তুমি উল্টো পাল্টা দেখো, হয়তো বা তাই। দেখো আজকে আমিও দেখছি তোমার চেহারার ভিতরে ইউ এর চেহারা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আয়নায় দেখো। এবার তাংচি নিজের চেহারা দেখে বলে কই, ইউ এর চেহারা তো আমি দেখতে পাচ্ছি না। সুচেং বলে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি, তোমার চেহারা বারবার পরিবর্তন হচ্ছে, মনে হচ্ছে তুমি কোনো মনস্টার। যাই হোক, আমাদের চেহারার অদল বদল নিয়ে তুমি কাউকে বলো না, এটা হলো আমাদের চোখের সমস্যা। হয়তোবা এখন বজ্রপাত হচ্ছে এবং আমরা স্ট্রেচে ছিলাম তাই এরকমটা হচ্ছে, এটা বাদ দাও। এভাবে ও এই ব্যাপারটা কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা যখনই তাংচি অফিসে আসে, ও জানতে পারে সুচেং কাজে আসেনি এবং সুচেং নাকি ছুটি নিয়েছে অসুস্থতার কথা বলে। এদিকে গতদিন রাত্রেবেলা ও চুয়ানের ফোনটা চুরি করে নিয়েছিল। আজকে ও চুয়ানের ফোনে একবার চুয়ানের নাম্বারে কল করে আর একবার সুচেংয়ের নাম্বারে কল করে। দেখা যায় যে দুটো নাম্বারে কল করলেও সেটা একটা ফোনেই আসছিল। তার মানে একটা ফোনে দুইটা সিম, একটা চুয়ানের নামে চালানো হয় আর একটা সুচেংয়ের নামে চালানো হয়। এই কথাটা তাংচি আসলেই ভেবেছিল যে এরা দুজন কিছু একটা গড়বড় তো করছে। তাছাড়া সুচেংয়ের কলিগকেও ডেকে বলা হয় যে গত রাত্রে তুমি কাকে বারবার কল দিচ্ছিলে। ওর কলিগ তখন বলে আমি তো সুচেংকেই বারবার কল দিচ্ছিলাম। তাংচি বলে তুমি শিওর তুমি সুচেংকে কল দিচ্ছিলে? ওর কলিগ বলে হ্যাঁ, আমি তো সুচেংয়ের নাম্বারেই কল দিচ্ছিলাম। এজন্যই মূলত তাংচির একটু কনফিউশন মনে হয়েছিল, আর এজন্যই তো তাংচি মূলত ওর ফোনটা চুরি করে নিয়ে এসেছে। এমনকি ওর এটাও বিশ্বাস হচ্ছে না যে সেদিনও আয়নাতে অন্য পাশে যে চুয়ানের প্রতিবিম্ব দেখেছিল সেটা হয়তো আয়নাতেও ওর চেহারা দেখা যাচ্ছিল। আজকে ও যখন আয়নার সামনে দাঁড়ায় তখনও দেখা যায় এভাবেই কোনো একটা কারসাজি হয়তো সুচেং করেছিল।
ওরা দুজনেই বুঝতে পারে এর ভিতরে বড় কোনো প্লট টুইস্ট আছে এবং সেটাই ওদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে আমরা দেখতে পাই সুচেংয়ের বাড়ি। সুচেং কয়েকদিন ধরে বাড়িতে ফেরে না, তাই ওর বাবা মা ওকে নিয়ে খুব চিন্তিত। ওর বড় বোনই ওর বাবা মাকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক তখনই ওদের বাড়িতে তাংচি চলে আসে। তাংচিকে দেখে সবাই অবাক, কিন্তু ওর বাবা মা খুশি হয়েছিল যে সুচেংয়ের খোঁজ করতে তারই বস কিনা ওদের বাড়িতেই এসেছে। ও এসে বলে সুচেং কোথায়, কিন্তু এতক্ষণে চিংলি তোর বাবা মাকে বলেছে যে সুচেং কাজে গিয়েছে। চিংলি যখন দেখে ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, চিংলি তখন ওর হাত ধরে সোজা বাহিরে নিয়ে আসে আর বলে আমরা বাহিরে ডিনার করব। চিংলিকে বারবার জিজ্ঞেস করে তাংচি, বলো সুচেং কোথায়। আসলে চিংলি এবং তাংচি একই সঙ্গে একই ক্লাসে পড়তো। মূলত সুচেং তাংচির থেকে এক ক্লাস ছোট। চিংলি বলে এক্ষুনি চলে আসবে তুমি যাকে খুঁজছো। বলতে বলতেই সুচেং সেখানে চলে আসে। সুচেং বলে আমি জানি আপনি আমাকে অনেক অবিশ্বাস করেছেন, কিন্তু তারপরেও আমি নিজেকে প্রমাণ করতে পারবো। আজকে আমি আপনার সামনে এনে হাজির করব চুয়ানকে। তো দেখা যায় চুয়ান ওদিক থেকে কাশতে কাশতে আসছে। আসলে ওর খুবই জ্বর এসেছে, এরকম ভান করছিল ও। এবার সুচেং বলে বিশ্বাস হয়েছে তো, আমি অরিজিনাল সুচেং এবং ওই অরিজিনাল চুয়ান। আপনার তো খুবই মনে হচ্ছিল যে আমাদের ভিতরে কোনো একটা ব্যাপার আছে কিনা। দুজনকে কখনো একসঙ্গে দেখেননি, তো আজকে নিশ্চয়ই আপনার সেই সন্দেহের অবসান হয়েছে। চুয়ান বলে আমি অরিজিনাল চুয়ান, তুমি কি আমাকে একটু দেখতে চাও নাকি। ঠিক সেই মুহূর্তে চুয়ানের ফোনে একটা মেসেজ আসে। চুয়ান বলে আমার কোম্পানি অনেক বড় একটা বাজেট পেয়েছে এবং আমার কোম্পানি এখন তরতর করে এগিয়ে যাবে। আমি তো অনেক খুশি হয়েছি যে আমার কোম্পানির এত ভালো রেপুটেশন হচ্ছে। চুয়ান এতটাই খুশি হয়েছিল এই নিউজে যে ও হাসতে থাকে, এবং ও হাসতে ছিল তো হাসতেই ছিল। ওর এই হাসি থামছিল না, আর হঠাৎ করেই ওর হার্ট অ্যাটাক হয়ে যায়। মূলত এই সবই ছিল অভিনয়। এরপরে হার্ট অ্যাটাক হয়ে ওর গাল দিয়ে রক্ত উঠতে শুরু করে এবং সাথে সাথে অ্যাম্বুলেন্সে কল করা হয়। এখানে একটা অ্যাম্বুলেন্স সাথে সাথে চলে আসে। ওকে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢোকানো হয়। সুচেং অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে চলে যায়, কিন্তু ওরা তাংচিকে নিয়ে যায় না। যদিও তাংচি ওদের সঙ্গে যেতে চাইছিল, কিন্তু ওরা তাংচিকে রেখে যায়। এরপরে তাংচি বাড়িতে এসে জানতে পারে, মানে সুচেং ওকে কল দিয়ে জানিয়েছে যে আর বাঁচানো যায়নি চুয়ানকে, চুয়ান মারা গিয়েছে। এটা শোনার পর থেকে তাংচির প্রচণ্ড মন খারাপ হয়। তাংচি নিজেকেই দোষারোপ করতে লাগে। তাংচি মনে মনে বলতে লাগে আমি যদি ওকে না আসতে বলতাম, আমি যদি ওদের দুজনকে একসঙ্গে না দেখতে চাইতাম, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। জ্বর শরীরে চুয়ান উঠে এসেছিল, সেজন্যই তো হাসতে হাসতে ওর হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। ওর মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, এবং ওর আবারও মনে হয় সুমিয়াও মরেছে ওর কারণে। আবার এখন চুয়ানও কিনা মরলো ওরই কারণে। ওর বন্ধু বলে এতে তোমার কোনো দোষ নেই, ওদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তোমার শার্টের হাতায় রক্ত লেগে আছে, এই শার্টটা চেঞ্জ করে ফেলো। এবার ওই রক্তের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে যায়। তাংচিয়ার বলে এটাকে দেখে তো আসল রক্ত মনে হচ্ছে না। এদিকে আমরা অ্যাম্বুলেন্সের ভিতরে দৃশ্য দেখতে পাই। মূলত ওটা কেউ ছিল না, ওটা ছিল লিন। এবং এই যে অ্যাম্বুলেন্স চালিয়ে যে আসছিল সেটা মূলত চিংলি, এবং এটা মুভি প্রপ। ওরা এই অ্যাম্বুলেন্সটা ভাড়া করেছে। আর চিংলি মাত্র কিছুক্ষণ আগেই জানতে পেরেছে যে আপডেটটা হয়েছিল সুচেংয়ে, সেই আপডেটটা এই মাত্র সম্পন্ন হয়েছে, এবং ওরা দুজনেই এসে নাটক করতে পারবে তাংচির সামনে এবং তাংচিকে বোকা বানাতে পারবে। এটা ছিল ওদের সবার মিলিত প্ল্যান, এবং এই সঙ্গে চিংলিও কাজ করেছে। এবং এখানে যেহেতু লিন সেজেছে হচ্ছে চুয়ানের ক্যারেক্টার, তো ওর তো ভয়েস আর চেঞ্জ হবে না, তাই ও একটা রেকর্ডার আগে থেকে নিয়ে রেখেছিল। আর এখন আমরা দেখতে পাই একটা ফ্ল্যাশব্যাক। যখন বাড়িতে বসেছিল চিংলি, তখনই ওকে কল দিয়ে জানিয়েছিল, মেসেজ করে জানিয়েছিল সুচেং যে আমার আপডেট এক্ষুনি শেষ হয়ে যাবে। যদি তাংচি আসেও, তুমি তাংচিকে নিয়ে বাইরে বের হয়ে আসবে। এবং তখনই ও দেখতে পায় নতুন একটা আপডেট এসেছে। এটা হলো 3D প্রজেকশন। আগে ও নিজে 3D পিকচারকে ক্যাপচার করে সেই রূপ ধারণ করতে পারতো, এখনও অন্য কাউকেও সেই রূপ ধারণ করাতে পারবে। এখনও লিনের উপরেই এটা প্রথমে একটু পরীক্ষা করে দেখে, তাই তো ও পরের লিনকে চুয়ান সাজিয়ে হাজির করেছে। অথচ তাংচি কিনা সত্যি সত্যি মনে করলো যে চুয়ান আলাদা মানুষ এবং সুচেং আলাদা মানুষ, এবং তার কারণেই হয়তো ওর মৃত্যু ঘটেছে। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই, তাংচি তখনও সেই রক্তটা পর্যবেক্ষণ করছিল। ওর বন্ধু ইউ বলে এটা তো রক্ত, এটা পর্যবেক্ষণ করার কি আছে। কিন্তু তাংচি গন্ধ নিয়ে এবং জিভ দিয়ে বুঝতে পারে যে এটা আসলে রক্ত নয়, বরং এটা কোনো একটা স্রাব হবে, যেটা মূলত মুভি তৈরি করতে নায়ক নায়িকারা ইউজ করে থাকে।
এবার তাংচি যেহেতু একজন ল্যাব রিসার্চার, তাই ও এই মুহূর্তে এটাকেই রিসার্চ করবে বলে সিদ্ধান্ত নেয়। সোজা ও চলে যায় ল্যাবে গিয়ে ওর ওই জামার অংশটা ও কেটে প্রতিস্থাপন করে এবং ও মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করে যে এখানে কোনো ব্লাড সেল আছে কিনা। আসলে এই রক্তের কোনো কোষ ওখানে ছিল না এবং প্রমাণিত হয় যে ওটা ফেক রক্ত। ওরা ফেক কোনো কাহিনী সাজিয়েছে, আর ফেক কোনো কাহিনী সাজানো মানে হলো চুয়ান মারা যায়নি, চুয়ান বেঁচে আছে। তাংচি এবং ওর বন্ধু যায় সোজা একটা অফিসে, যেখানে দেখতে চায় ওরা চুয়ান নামে কারোর নাগরিক সনদপত্র আছে কিনা, কিন্তু ওখানে গিয়ে জানতে পারে চুয়ান নামে কারোরই নাগরিক সনদপত্র নেই, এমনকি সুমিয়াও নামে কারোরই নাগরিক সনদপত্র নেই। তার মানে ওরা কেউ এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করেই না। তাংচি তার কনফিউশন কাটানোর জন্য ভোর ভোর কল দিয়ে দেয় সুচেংকে বলে, আমি চুয়ানের পরিবারের সঙ্গে কথা বলতে চাই। চুয়ানের বাবা মা কোথায় আছে এবং তাদের বাড়ি কোথায়? সুচেং বলে ওর বাবা মা মারা গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে। ও বলে চুয়ানের আর কেউ নেই, ওর দাদি নেই? তখন সুচেং বলে হ্যাঁ, ওর দাদি বেঁচে আছে। তারপরে সুচেংকেও বলে আচ্ছা ঠিক আছে, ওর দাদির ঠিকানা দাও, আমি ওর দাদির বাসায় ওর দাদির সঙ্গে দেখা করতে যাব। সুচেং তখন নিজের মাথা চাপড়াতে থাকে আর বলতে থাকে, আমি কেন বলতে গেলাম ওর দাদি বেঁচে আছে? এখন যদি তাংচি সত্যি ওর দাদির সঙ্গে দেখা করতে চায় তাহলে কিভাবে কি করব আল্লাহই ভালো জানে। যাই হোক, এদিকে তাংচি কিছু জিনিসপত্র নিয়ে সোজা চলে যায় সেই ঠিকানায় সুচেং যেই ঠিকানা দিয়েছে। এরপরে ও সোজা সেই বাড়ির সামনে চলে আসে। এখানে আসার পরে একটা বৃদ্ধ মহিলা দরজা খোলে, ভিতরে নিয়ে আসে। মূলত ওটা সুচেং ছিল। সুচেং ওর রূপ বদল করে ফেলেছে। তাংচি বারবার ক্ষমা চায় ওই মহিলার কাছে আর বলে, আমার কারণেই আপনার গ্র্যান্ডসন মারা গিয়েছে, এখন থেকে আপনি আমাকে আপনার গ্র্যান্ডসন মনে করতে পারেন। এরপরেও পুরো বাড়ি ঘুরে দেখতে পায় এখানে দুটো ছবি ছিল, সেই ছবি দুটো সরিয়ে ফেলা হয়েছে। তখন তাংচির আরও বেশি কনফিউশন হতে শুরু করে বা ওর সন্দেহ আরও বেড়ে যায়। তখনই হঠাৎ ও অন্ধ হওয়ার অভিনয় করে আর বলে, আমি দাদিমা চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার যেহেতু এই মহিলার ভিতরে আসলে সুচেং ছিল, তাই সুচেংয়ের খুব চিন্তা হয় আর বলে, এক্ষুনি আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ওরা যখন নামছিল সিঁড়ি দিয়ে, তখন সিঁড়ির কাছে কিছু জিনিসপত্র গাদা করা ছিল। তো ইচ্ছা করে ওই জিনিসপত্রের সঙ্গে ধাক্কা খায় তাংচি। উপর থেকে কিছু জিনিস ওর মাথার পরে এসে যখনই পড়তে যাবে, ওই জিনিসগুলো ধরে ফেলে ওই দাদিমা। কিন্তু দাদিমার হাঁটা চলায় মনে হচ্ছিল দাদিমা খুবই স্ট্রং একটা মানুষ। এই সব কিছু কিন্তু চোখ দিয়ে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিল তাংচিকে ডক্টরের কাছে নিয়ে আসা হয়। ডক্টর বলে কোনো সমস্যা নেই, কিছুদিন রেস্ট করলে ঠিক হয়ে যাবে। তাই তাংচিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর ওই বৃদ্ধ মহিলা, তার মানে সুচেং, তাংচিকে বাড়িতে নিয়ে আসে। তাংচির বাড়ির সমস্ত কিছু ওই মহিলার খুব ভালোভাবেই জানা দেখে তাংচি বেশ অবাক হয় আর মনে মনে বলে, এই মহিলা আগেও আমার বাড়িতে তার মানে এসেছে। কোথায় জুতা রাখা আছে, কোন দিকে বাথরুম, কোথায় পানি রাখা আছে, কোথায় জগ রাখা আছে, সব এই মহিলা এত ভালো করে জানে কিভাবে? তাংচির তো সন্দেহ আরও বেশি করে বাড়তে থাকে। তাংচি বলে, দাদিমা আমি অনেক কষ্ট দিলাম, আমার বন্ধু ইউ আসছে, সে আপনাকে আপনার বাসায় ড্রপ করে দিয়ে আসবে। এরপরে ইউ এখানে আসে আর দাদিমাকে নিয়ে চলে যায়। কিন্তু তাংচি মনে মনে সমস্তটা আবারও মিলানোর চেষ্টা করে। তাংচি বুঝতে পারে এর ভিতরে কোনো একটা ঘাপলা তো আছেই, আর এর সঙ্গে সরাসরি সুচেং জড়িত এবং আরও বাদবাকি মানুষগুলোও জড়িত। এরপরে আমরা দেখতে পাই ইউ দাদিমাকে পৌঁছে দিয়ে যায় তার বাড়িতে। সুচেং তখনও নিজের রূপে ফিরে এসেছে। সুচেং ওর ফোনটাও অন করে দেখে এর ভিতরে অনেকবারই তাংচি কল দিয়েছিল। তাই ও তাংচিকে কল দেয় আর বলে, মিস্টার তাং, আপনি কেন আমাকে কল দিয়েছিলেন? তাংচি বলে, আমি তোমাকে কল দিয়েছিলাম কারণ আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, তো আমার তোমার একটু হেল্প লাগতো এজন্য, তাছাড়া কিছুই না। শুধু এই ঘটনাটা জানানোর জন্যই তোমাকে কল দিয়েছিলাম। এদিকে সুচেং ওর বান্ধবীকে কল দিয়ে তাংচির ব্যাপারটা জানায় আর দুঃখ প্রকাশ করে। এদিকে ওর বান্ধবী এখন ইউ এর সঙ্গে ছিল। ইউ আজকে একে প্রপোজ করে, আর অনেক দিন পরে লিন ইউ এর প্রপোজটা অ্যাকসেপ্ট করে। এখন ওরা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে। পরদিন সকালবেলায় আমরা অফিস রুম দেখতে পাই। এখানে সবাই বলাবলি করছিল তাংচি নাকি ছুটি নিয়েছে। তাংচি তো সহজে ছুটি নেয় না, সে নাকি চোখে কিছু দেখতে পাচ্ছে না, তাই ছুটি নিয়েছে। এখন সবার খুব চিন্তা হচ্ছিল। আর ওই যে একটা মেয়ে ছিল না যে ভান্ডাই কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিল, সে পুনরায় ভান্ডাই কোম্পানিতে আবারও জানিয়ে যায় যে তাংচি অন্ধ হয়ে গিয়েছে। এদিকে তাংচির সঙ্গে ফোনে কথা বলছিল সুচেং। তাংচি সুচেংকে বলে, শোনো সুচেং, আমি না চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। যেহেতু তুমি আমার স্কুল থেকে পরিচিত, তাই আমি চাই তুমি আমার এখানে এসো এবং তুমি যে চুয়ানের দাদিকে চেনো সেই দাদিকেও নিয়ে এসো। মনে হয় তিনি এখানে আসলে আমি হয়তো সুস্থ হয়ে যাব। এরপরে ও একটা কালো চশমা পরে অন্ধ হওয়ার অভিনয় করে। এদিকে সুচেং লিনকে কিন্তু ওই যে চুয়ানের দাদি সাজিয়ে এখানে নিয়ে এসেছে। এদিকে কালো চশমা পরে থাকলেও তো সব কিছু দেখতে পাচ্ছিল তাংচি।
তাংচি তখন বলে, আসলে কি হয়েছে জানো, আমার সামনে চুয়ান মারা গিয়েছে, তো সেই স্ট্রেস আমি এখনো কাটিয়ে উঠতে পারছি না। তোমরা একটু আমার সামনে প্লিজ সেভাবে অভিনয় করবে যেভাবে চুয়ান আমার সামনে মারা গিয়েছিল। যদি তোমরা ওই অভিনয় করো, আর যদি আমার মাথায় একটু আঘাতপ্রাপ্ত হয়ে আমি আবারও দৃষ্টিশক্তি ফিরে পাই, তবে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার মনে হয় ওই ঘটনা আমার সামনে পুনরায় ঘটলে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাবো। এরপরে তাংচির সামনে ওরা অভিনয় করতে থাকে। সেদিন তাংচির সামনে ঠিক যেভাবে চুয়ান মাটিতে পড়ে গিয়েছিল, আর যেভাবে মুখ দিয়ে রক্ত উঠেছিল এবং ও মারা গিয়েছিল, সেভাবেই এরা অভিনয় করতে থাকে। কিন্তু এদের অভিনয় মন মতো হচ্ছে না বলে তাংচি ওদেরকে বলে, এই যে চুয়ান আরও বেশি দূরে যাবে। এখানে চুয়ানের চরিত্রে অভিনয় করছিল হলো দাদিমা। তো দাদিমাকে অনেক দূরে পাঠিয়ে দিলে দেখা যায় যে দাদিমা ওই যে ব্লুটুথ অনেক দূরে চলে গেলে যেরকম এক ফোন থেকে আরেক ফোনে কানেকশন পায় না, ঠিক তেমনই হচ্ছিল। যেহেতু লিনকে দাদিমা সাজিয়ে এনেছে সুচেংয়ের থেকে বেশি দূরে যখন লিন চলে যাচ্ছিল, তখনই ওর দাদিমা রূপ কেটে ওর আসল রূপ বেরিয়ে আসছিল। তাংচি তো এই রহস্যটাই উদ্ঘাটন করতে চাইছিল। তাংচি বলছিল, আরও বেশি দূরে সরে যেতে বলো দাদিমাকে, আরও দূর থেকে এসেছিল তো চুয়ান। আর যত দূরে চলে যাচ্ছিল দাদিমা, তত ও আরও লিনের আসল লিন রূপে ফিরে আসছিল। আর এই সমস্ত দৃশ্য কিন্তু একদম চোখের সামনেই দেখে ফেলে তাংচির মাথাটা খারাপ হয়ে যায় একদম। এটা আমি কি দেখছি, একবার দাদিমা আর একবার লিন, এটা কিভাবে সম্ভব? ও তো চোখের সমস্তই দেখতে পাচ্ছিল। ও নিজের চোখের সামনে দেখতে পায় দাদিমা এক বাক্যে লিন হয়ে গিয়েছে। এতে ও প্রচণ্ডভাবে ক্ষেপে ওঠে। ও সুচেংকে বলে এক গ্লাস পানি আনতে। সুচেং যখন পানি আনতে যায় তখন লিন তার রূপে ফিরে আসে। সুচেং যখন পানি নিয়ে ফিরে আসে তখন লিন আবার দাদিমা হয়ে যায়। তখনই বুঝতে পারে তাংচি যে আসলে যতজনের সঙ্গে ওর পরিচয় হয়েছে ততবার এরা আলাদা কেউই ছিল না। এরা আসলে সুচেংয়ের সঙ্গে জড়িত কেউ ছিল। তাই তাংচির খুব রাগ হয়ে যায়। তাংচি এদের উপর খুব বাজে ব্যবহার করে ওঠে আর বলে, আমার তোমাদের দুজনকে সহ্য হচ্ছে না, তোমরা এক্ষুনি আমার সামনে থেকে এই বাড়ি থেকে বের হয়ে যাও। তখন সুচেং বলে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। এটা বলে ওরা চলে যায়। তাংচি বলে, এটা কি হলো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে সুচেংয়ের খুবই চিন্তা হচ্ছিল। সুচেং মনে করে যে সমস্ত সত্যিটা ও জানিয়ে দিবে। এদিকে ইউকে কল দেয় লিন আর বলে, তোমার বন্ধু মনে হয় খুব বিপদে আছে, তুমি একটু তাংচির বাড়িতে এসো, ওর অবস্থাটা দেখে যাও। এদিকে লিন ওকে বলে যে তুমি সত্যিটা না হয় বলেই দাও ওকে, তারপরে যা হয় দেখা যাবে, তুমি তো ইচ্ছে করে এমনটা করনি। এদিকে তাংচি বারবার মনে মনে ভাবছিল, সু মিয়াও, ফাংজিন এবং চুয়ান এরা সবাই একজন মানুষ, এবং এর মনে হয়েছে ওরা সবাই একজন মানুষ। এদিকে ইউ এসে বলে, কি হয়েছে? তখন ওই ইউকে সমস্ত ঘটনা বলে ইউ বলে, আসলে যদি এরকম কিছু ঘটেও থাকে তুমি নেগেটিভভাবে নিও না, তুমি পজিটিভভাবে নাও। তারা কেউ তোমার ক্ষতি করেনি। তারা যদি ওইসব করে ভালো থাকে তো তোমার কি করার আছে বলো? তুমি তো আলাদা আলাদা করে আলাদা মানুষের প্রেমে পড়েছিলে। আর তাছাড়া তুমি ভেবেছিলে না তুমি হয়তো একজন খুবই খারাপ মানুষ, যে একজন মারা যাওয়ার পরপরই অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। যদি সু মিয়াও ফাংজিন ওরা দুজনেই একই মানুষ হয়, তাহলে তুমি সেই একটা মানুষকেই তো ভালোবেসেছো, এটা তো পজিটিভ দিক। এরপরেই ইউ ওখান থেকে বেরিয়ে চলে আসে এবং ও দূর থেকে দুটা লোকের ছবি তোলে এবং এই ছবিটা পাঠিয়ে দেয় সোজা তাংচির কাছে আর বলে, এবার তুমি তোমার অভিনয় শুরু করতে পারো। আর ও লিনকে নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে যায়। এখানে কিন্তু একা একা তখনও বসেছিল সুচেং। এদিকে একটা সাদা ছড়ি নিয়ে বের হয়েছে তাংচি মূলত এখানে দেখার চেষ্টা করছিল যে ওর জন্য সুচেং কতটা কেয়ার করে, বা সুচেংয়ের আরও আলাদা কোনো মোটিভ আছে কিনা সেটা জানার চেষ্টা করছিল। ও যখন বাইরে বের হয়, ও যেহেতু অন্ধ, তাই কিছু লোকজন ওর ফায়দা লোটার জন্য ওর পিছু করতে থাকে। কেউ তো ওকে গাড়ি চাপাও দিতে থাকে। আসলে আমার মনে হয় এগুলো ওর সাজানো ছিল, আর বারবার ওকে প্রোটেক্ট করছিল সুচেং কিন্তু প্রতিটা মুহূর্তই তাংচির পিছু পিছু ছিল, কিন্তু ওর সঙ্গে কথা বলছিল না। এরপরে ও যখন দেখতে পায় এই লোকগুলো ওদের পিছু ছাড়ছে না, তখনই ও একটা পাতার আড়াল থেকে রূপ বদল করে ফেলে। নিজেকে ও দাদিমা রূপে প্রতিস্থাপন করে এবং ও তাংচির রূপটা বদলে দিয়ে একটা বাচ্চা ছেলে বানিয়ে দেয়। তাংচি বেচারা একদম অবাক। ওকে একটা জায়গায় বসিয়ে দেয়, সোজাসুজি একটা আয়না ছিল। তাংচি নিজের চেহারা দেখে তো একদম ভয় পেয়ে যায়, কিন্তু এই মুহূর্তে রিয়াক্ট করা যাবে না। এদিকে সেই গুন্ডা দুটো তাংচিকে খুঁজতে এসে কোথাও খুঁজে পায় না। দাদিমা তখন বলে, তুমি এখানে একটু বসো। আর তারপরে ও চুড়িতে টাচ করা মাত্রই ও পুনরায় সুমিয়াও রূপে প্রতিষ্ঠিত হয় এবং ও তাংচিকেও ওর রূপে ফিরিয়ে দিয়ে গিয়েছিল। সুমিয়াও রূপে ও সেই গুন্ডা দুটোর সামনে যায় আর বলে, তোমরা হ্যারাস করছিলে তাই না? এরপরে ওদের উদম কেলানি দেয়।
পুলিশও ডেকে পাঠায় আর পুলিশের কাছে ওদের ফোন দিয়ে দেয় এবং সেই লোকগুলোকে ধরিয়ে দেয়। পুলিশ এখান থেকে চলে যাওয়ার পরে নিজের চোখ থেকে চশমাটা খুলে ফেলে তাংচি আর বলে, অনেক দিন পরে সুমিয়াও তোমার সঙ্গে দেখা হলো, কিন্তু তুমি মরে গিয়ে আবার বেঁচে ফিরে এসেছো। সুমিয়াও তখন বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ, তার মানে তোমার চোখ ঠিক হয়ে গিয়েছে, এটা তো খুবই ভালো খবর যে তোমার চোখ ঠিক হয়ে গিয়েছে। তখনই সুচেংয়ের মনে পড়ে ও তো সুমিয়াও রূপে আছে, তাই ও দ্রুত ওখান থেকে পালিয়ে চলে আসে। বাড়িতে এসে ও ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ ও ধরা পড়ে গিয়েছে। ওকে বারবার মেসেজ করেই যাচ্ছে তাংচি আর বলছে, তুমি আমার কাছে ব্যাখ্যা করার প্রয়োজন মনে করো না? অবশ্যই মনে করো, তুমি আমার সঙ্গে দেখা করো আর এসব কী হচ্ছে তা ব্যাখ্যা করো। তাই পরদিন তাংচির সঙ্গে দেখা করতে আসে সুচেং। সুচেং এবার সমস্ত সত্যি কথা বলে, যে কোথা থেকে ওই ঘড়ি পেয়েছিল, কোথা থেকে কি হলো তার সমস্ত কিছু। ও এবার বলতে শুরু করে যে প্রথমে আমি যেদিন ওই চুড়িটা পেয়েছিলাম, আমি জানি না কিভাবে আমার রূপ বদলে গেল, আমি সুমিয়াও হয়ে গেলাম। আর ফাংজিনকে বাঁচানোর জন্যই আমার দিদি আমাকে ফাংজিন সাজতে বলেছিল, তাই আমি ফাংজিন সেজেছিলাম। আর তারপরে চুয়ানের ক্যারেক্টার তুমি তো জানোই, চুয়াং সেজেছিলাম এজন্য যাতে তুমি ফাংজিনের প্রতি ওইভাবে প্রেম মানে তোমার ভালোবাসাটা ফিল না করো সেজন্য। তাছাড়া আমি আরও একটা জন্তু হয়েছিলাম, আর সেটা হলো এই যে ভেড়া সেজে তোমার বাড়িতে গিয়েছিলাম। তাছাড়া চুয়ানের যে দাদির ক্যারেক্টার সেটাও আমি সেজেছিলাম, কিন্তু তুমি আমাকে দৈত্য মনে করো না, এগুলো আমার প্রয়োজনে করতে হয়েছে, আমি কখনো তোমার ক্ষতি করতে চাইনি। কিন্তু মনে মনে তাংচি খুব কষ্ট পেয়ে বলে, আমাদের আর কখনোই করে কথা হবে না, এটা বলে চলে যায়। এদিকে বাড়িতে এসে বারবার তাংচির কথা মনে করতে লাগে সুচেং। সুচেংয়ের খুব খারাপ লাগছিল, তাংচি ওকে অনেক খারাপ ভেবেছে। পরদিন সকালবেলা ও যখন অফিসে যাচ্ছিল, তখন দেখে লিফটের ভিতরে তাংচি দাঁড়িয়ে আছে। ও প্রথমে ঢুকতে চায় না, তারপরেও ঢুকতে বাধ্য হয়। তো ও ঢুকেও বেরিয়ে যাচ্ছিল, তখনই তাংচি ওর হাতটা চেপে ধরে আর বলে যে, তুমি কোথায় যাচ্ছ? আস্তে আস্তে ওর কাছে যেতে শুরু করে। ভয় পেতে থাকে তখন সুচেং। তাংচি বলে, আসলে তোমার জামার পিছনের অংশটা খোলা, তোমার চেইনটা নষ্ট হয়ে গিয়েছে বলে নিজের গায়ের কোটটা সুচেংকে দিয়ে দেয়, আর কোনো কথা বলে না। এরপরে ও অফিসে আসে। এখানে এদের একটা পারফিউম নিয়ে কাজের কথা চলছিল, এবং এই পারফিউমটা মূলত বৃদ্ধ মানুষদেরকে তাদের স্মৃতি জাগানোর জন্য তৈরি করা হয়েছে। পারফিউম কিন্তু পুরানো স্মৃতিকে জাগিয়ে তোলে, এজন্য এই কাজটি করার জন্য ও এসেছিল একটা বৃদ্ধাশ্রমে। সেখানে তাংচিও এসেছিল। তাংচি এসে যখন সুচেংয়ের কাজ দেখে, তখন তাংচি অবাক হয়ে যায়, কারণ সুচেং এত সুন্দর করে এই বৃদ্ধ মানুষজনগুলোকে ইমপ্রেস করছিল যে ওর ইমপ্রেস করার ধরন দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছিল, মানে নিজেই ইমপ্রেস হয়ে যাচ্ছিল তাংচি। তাংচির মনে পড়ে যে সুমিয়াও মেয়েটার ভিতরে ও একই রকমের সৌন্দর্য দেখেছিল। ও মূলত প্রত্যেকবার সুচেংকেই ভালোবেসেছে, কিন্তু আলাদা আলাদা রূপে। মূলত প্রতিটা মানুষের পার্সোনালিটিও ভালোবেসেছে। কখনো ও সুমিয়াও রূপে ভালোবেসেছে, কখনো ফাংজিন রূপে ভালোবেসেছে, কিন্তু ও টান অনুভব করেছে ও মূলত ভালোবেসেছে সুচেংকে। তাই তো আজকে সুচেংয়ের এই ব্যবহারে ও এতটা মুগ্ধ হয়ে যায় এবং সুচেংয়ের দিকে হা করে তাকিয়ে থাকে। কাজ শেষে যখন ওরা বাহিরে আসে, তখন তাংচি সুচেংকে জানায় যে ও অনেক পছন্দ করে সুচেংকে। কিন্তু সুচেং তো জানে তাংচি কখনোই ওকে পছন্দ করতো না, শুধু তাংচি ওকে মনে করে ও অনেক কুৎসিত দেখতে। তাংচি যখন ওর সামনে কনফেস করে, তখন সুচেং দেখে উপরে গাছের উপর থেকে একটা পাখির বাসা নিচেই পড়ছে। তাই ও তাংচিকে দ্রুত ওর নিজের কাছের দিকে টেনে নেয়, সাথে সাথে তাংচি ওকে হাক করে। আর এবার তাংচির হার্টবিট বেড়ে যায়। তাংচি ওকে পুনরায় কনফেস করে, আমি সত্যিই তোমাকে পছন্দ করি। কিন্তু সুচেংয়ের এই কথা বিশ্বাস হয় না। সুচেং বলে, তুমি সুমিয়াও অথবা ফাংজিনকে পছন্দ করতে, আমাকে নয়। তাদের ভালো চেহারা ছিল, তাদের কোয়ালিটি ছিল, তাই তুমি তাদের পছন্দ করতে, কিন্তু আমি তো সুচেং, আমার কোনো কোয়ালিটি নেই। যখনই ওকে কিস করতে যাবে তাংচি, তখনই ও তাংচিকে তুলে আছাড় দেয় আর বলে, তুমি নিজে সংযত হও, তুমি আসলে আমাকে নয়, তুমি সুমিয়াও কিংবা ফাংজিনকে পছন্দ করতে। তাই শুধু শুধু আমার পিছু ঘুরে টাইম নষ্ট করো না, বা আমাকেও মিথ্যা স্বপ্ন দেখিও না। এটা বলে ওর সঙ্গে কথাবার্তা কাট করে দিয়ে ওখান থেকে চলে আসে সুচেং। সুচেংয়ের নিজের মনে মনে কিন্তু অনেক কিছুই ঘোরাফেরা করছিল। সুচেং বাড়িতে এসে বারবার তাংচির কথা মনে করে, ও তাংচিকে ভুলতে পারছিল না। তাংচি ওকে একবার ভীষণই কুৎসিত বলেছিল, সেই কথাও কিভাবে ভুলবে। আর আজকে কিনা তাংচি ওকে কিস করতে যাচ্ছে। এদিকে তাংচি তো কোমরে ব্যথা শুরু হয়ে গিয়েছে, যেহেতু ওকে মাথায় তুলে আছাড় মেরেছে সুচেং। ও আজকে বাড়িতে একটা কাগজ নিয়ে বসে যায় সুচেংয়ের ছবি আঁকতে। পরদিন সকালবেলা সুচেংয়ের বাড়ির সামনে ও একতোড়া ফুল নিয়ে হাজির হয় এবং ওকে আবারও ওর ভালোবাসার কথা জানায়। কিন্তু এবারও সুচেং ওকে রিজেক্ট করে দেয় আর বলে, আমরা অফিসে গেলে যদি আমাদের কথা হয়ও, সেটা কাজ রিলেটেড হবে, অন্য কিছু না। আজকে কাজের জন্য ওদের একটা জায়গায় আসতে হয়েছে, একটা মেয়ের সঙ্গে ওদের দেখা করতে হবে। এই মেয়েটা আর কেউই নাই, এই মেয়েটা একই সঙ্গে সুচেংয়ের সাথে একই ক্লাসে পড়তো, মানে ওরা হাই স্কুলের বান্ধবী।
তো ওকে অনেক দিন পরে দেখে সুচেং চিনতে না পেলেও মেয়েটি সুচেংকে চিনতে পারে আর বলে, আরে সুচেং, তুমিই তো যে তাংচিকে পছন্দ করতে, তোমরা দেখি দুজন একসঙ্গে আছো। এবার এটা শুনে লজ্জা পেয়ে যায় সুচেং। এবার তাংচি ওকে জিজ্ঞেস করে, তুমি সেই মেয়ে না যাকে একদিন বুলি করছিল সুচেং? তখনই ওর মনে পড়ে যায় আসলে একদিন এই মেয়েটি, মানে যে মেয়েটির সঙ্গে ওরা দেখা করতে এসেছে, সেই মেয়ে তাংচিকে অনেক পছন্দ করতো, তাই সুচেং ওকে বলেছিল এখন পড়াশোনার সময়, এখন প্রেম করার সময় নয়। এই মেয়েটি আজকে তাংচির সামনে বলে, কই না তো, সে কখনোই আমাদের বুলি করেনি, সুচেং তোমার খুব ভালো বান্ধবী ছিল, আপনি ভুল বুঝছেন। তাংচি তখন মনে মনে বুঝতে পারে ও আসলে এতদিন সুচেংকে ভুল বুঝেছে। ও মনে করতো স্কুল লাইফে সুচেং অনেকটা গুন্ডা টাইপের ছিল, ও মানুষদেরকে বুলি করে বেড়াতো। কিন্তু ওর আজকের সেই ভুল একদম ভেঙে গিয়েছে। এরপরে ওরা কাজের আলাপে আসে। এখানে মূলত এই মেয়ের সঙ্গে ওরা দেখা করতে এসেছে তার দাদির খোঁজ নিতে। তার দাদির 22 বছরের একটা ছবি লাগবে, তাই তো ওরা সোজা চলে যায় সেই স্কুলে, যে স্কুলে ওর দাদি পড়তো, এমনকি এরাও পড়তো। এখান থেকে অনেক বছর আগের ছবি ওদের খুঁজে বের করতে হবে, কিন্তু এখন ওরা অনেক বড় হয়ে গিয়েছে। তারপরেও ওরা স্কুল ড্রেস পরে এই স্কুলের ভিতরে ঢোকে, কিন্তু ওখানে যে গার্ড ছিল সেই গার্ড এদের দুজনকে ঢুকতে দেখে মনে মনে বলে, এদের তো স্টুডেন্ট অপেক্ষা অনেক বেশি ওল্ড মনে হচ্ছে, এরা এই স্কুলের স্টুডেন্টও নাকি অন্য কেউ। যাই হোক, ওরা সোজা চলে আসে সেই রুমে, যেই রুমে প্রাক্তন স্টুডেন্টদের বিভিন্ন ফাইল রাখা আছে। এখানেই মূলত ওর বান্ধবীর দাদির ছবি ওরা খুঁজে বের করবে 20 বছর আগের। তো এরা বিভিন্ন ফাইল ঘাঁটতে শুরু করে। কিছুক্ষণ পরেই সুচেং একটা ওয়ালনাট ভেঙে নেয় আর সেটা তাংচির দিকে বাড়িয়ে দেয়। সাথে সাথে তাংচির মনেও পড়ে স্কুল লাইফেও একবার সুচেং ওর সামনে এরকম ওয়ালনাট ভেঙে ওর দিকে এগিয়ে দিয়েছিল, কিন্তু ও ভেবেছিল সুচেং হয়তো ওকে থ্রেট দিচ্ছে। মানে অনেক সময় হয় না যে কোনো কিছু ভেঙে মানুষদেরকে থ্রেট দেওয়া, তো ও মূলত স্কুল লাইফে সুচেংকে অনেক ভয় পেত। ওর মনে হতো সুচেং অনেক গুন্ডা টাইপের মানুষ, বুলি করে, তাছাড়া অনেক ব্রেভ একটা গার্ল সেজন্য। কিন্তু আজকেও বুঝতে পারে সেদিন ওই ওয়ালনাটটা ওর দিকে এজন্য এগিয়ে দিয়েছিল যাতে ওরা দুজন শেয়ার করে খেতে পারে। আজকে যখন সুচেং ওর দিকে ওয়ালনাটটা বাড়িয়ে দেয়, তখনই তাংচি মূলত ফিল করে যে সেদিনও মূলত ওর দিকে ওয়ালনাট এজন্যই বাড়িয়ে দিয়েছিল যাতে দুজনেই শেয়ার করতে পারে। এরপরে ওরা দুজনে আরও ফাইলপত্র ঘাঁটতে শুরু করে। দুজন যেন ছোটবেলার সেই স্মৃতিতে ফিরে গিয়েছিল। তাংচি বুঝতে পারে ছোটবেলা থেকেই সুচেং ওকে অনেক পছন্দ করত। অনেক খোঁজাখুঁজির পরে ওরা একটা অ্যালবাম খুঁজে পায় আর সেখানেই ওর বান্ধবীর দাদির ছবি খুঁজে পায়। ওরা এই ছবি এত ঘটা করে খুঁজছে কারণ ওর বান্ধবীর দাদি এখন অনেক বড় স্টার। যাই হোক, ওদের কাজ শেষ করে ওরা যখন ফিরে যাচ্ছিল তখনই পিছন থেকে গার্ড ওদের দেখে বলে, এই দাঁড়াও, তোমাদের দুজনকে আমি আগেও দেখেছি, তোমাদের তো এই স্কুলের মনে হচ্ছে না। তখন ওরা দুজনেই দৌড়াতে থাকে। অন্য দিক থেকে অন্য একটা গার্ড এসে ওদেরকে ধরে ফেলে। ওরা দুজন তখন কি করবে, ওরা ম্যাজিক করে নিজেদের অবয়ব চেঞ্জ করে ফেলে। তখন এরা বলে, আরে তোমাদের না একটু আগে অনেক বড় দেখলাম, কিন্তু তোমাদের তো দেখে মনে হচ্ছে হ্যাঁ তোমরা এই স্কুলেই পড়ো। যাই হোক, আমাদের মনে হয় চোখের ভুল, যাও তোমরা চলে যাও। এরপরে ওরা দুজনেই চলে আসতে শুরু করে। এরপরে তাংচি ওকে বলে, আমি আসলেই তোমাকে পছন্দ করি আর আমি জানি তুমি স্কুল লাইফ থেকে আমাকে পছন্দ করতে, কিন্তু আমি কখনো তোমাকে পাত্তা দিইনি। তখন সুচেং বলে, কিন্তু তুমি তো মনে করো আমি অনেক আগলি, আমি অনেক কুৎসিত দেখতে, তুমি কখনোই আমাকে পছন্দ করতে না। তখনই তাংচির মনে পড়ে যে আসলে রিউনিয়নের দিন ও ওকে আগলি বলেছিল, সেজন্য হয়তো ভুল বুঝে আছে এখনো পর্যন্ত সুচেং। ও তখন একটা ক্যান খোলে এবং ওর মুখে পানি মেখে বলে, আমি সেদিন তোমাকে কুৎসিত বলিনি, তোমার মেকআপ করার স্টাইলটা খারাপ ছিল আমি সেটা বলেছি। এরপরে বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতও হতে শুরু করে। সাথে সাথে ওরা দুজনেই দৌড়াতে থাকে। কিন্তু আপনারা জানেনই, যখনই আকাশে বিদ্যুৎ চমকায় তখনই চেহারা আনস্টেবল হতে শুরু করে সুচেংয়ের। সুচেংয়ের আজকের চেহারায় তিনটা ধরন ফুটে উঠছিল, একটা বাচ্চাকালের সুচেং, আর একটা এখনকার সুচেং, আর একটা বৃদ্ধ হলে সুচেং কেমন হবে সেটা। ওর বৃদ্ধ বয়সের ছবি দেখে অনেক হাসতে লাগে তাংচি। কিন্তু সুচেং বলে, তোমার কি আমার বৃদ্ধ বয়সকে পছন্দ হচ্ছে না? তাংচি বলে, অবশ্যই পছন্দ হচ্ছে, তুমি বৃদ্ধ হলেও অনেক কিউট থাকবে, আমি তোমাকে পছন্দ করি। তখন সুচেংও স্বীকার করে যে আমিও তোমাকে পছন্দ করি। এরপরে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখতে পাই যে সুচেং এখন ওর বৃদ্ধ বয়সের চেহারায় আটকে গিয়েছিল, কারণ ওর চুড়িতে আবার নতুন করে আপডেট হওয়া শুরু হয়েছে, তাই ওকে এখন লুকিয়ে থাকতে হবে। তাংচি বলে, আজকে তুমি আমার বাড়িতে থাকতে পারো, কারণ এর আগেও তুমি আমার বাড়িতে গিয়েছো, কখনো বা তুমি শুধু মিয়াও রূপে গিয়েছো, কখনো বা একটা ভেড়া রূপে গিয়েছো, তাই আমার বাড়িতে মনে হয় থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। তাই তো আজকে রাতটা এর বাড়িতে থাকার জন্যই আসে সুচেং। পরের দিন সকালবেলা দেখা যায় যখন ঘুম ভাঙে সুচেংয়ের, ওর আপডেটটা হয়ে গিয়েছিল এবং এবার আপডেট অনেক দ্রুত হয়েছে। ও দেখতে পায় একটা ছবি, যে ছবিটা
এঁকেছে তাংচি। এরপরে ও আয়নার সামনে গিয়ে দেখে ওর চেহারার পরিবর্তন হয়েছে। এরপরে ও চুড়ি তাতে টাচ করে দেখে এবার নতুন কোন ফিচারটা এলো। ও দেখতে পায় ইনার মোনোলগ নামে একটা ফিচার এসেছে। আর এই ইনার মোনোলগটাতে ও অন করে দেখে কোনো পরিবর্তন তো হচ্ছে না। তখনও বলে এটা মনে হয় কোনো কাজের না। তারপরে ও বাইরে আসে আর সুচেং দেখতে পায় যে তাংচি খাবার তৈরি করছে। মনে মনেই তখনও বলে যে কত হ্যান্ডসাম লাগছে ছেলেটাকে দেখতে। আর তাংচি যখন সুচেং এর দিকে তাকায় তখনও দেখতে পায় সুচেং এর মাথার উপরে একটা কথা ভেসে উঠছে। আসলে সুচেং মনে মনে যেই কথা চিন্তা করছিল সেটা ওর মাথার উপর থেকে লেখা হয়ে উঠছে। আর এটাই হলো ইনার মোনোলগ, যেটা সুচেং জানে না কিন্তু তাংচি জানে। সুচেং মনে মনে বলছিল তাংচি যদি আমাকে একবার হাক করতো। সত্যি সত্যি এই লেখাটা পড়ে তখন তাংচি ওকে হাক করে। তখন সুচেং মনে মনে বলে ও নিশ্চয়ই এবার আমাকে একটা মর্নিং কিস করতে যাবে, কিন্তু কিস তো আর যেমন তেমন করে করা যায় না। যে মূলত অনেক ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং ওর কপালে একটা কিস করে। এরপরে সুচেং মনে মনে বলে এটুকুই, মানে জাস্ট এটুকুই। এটা পড়ে তাংচি আবার মনে মনে হাসে আর বলে কেন, এটুকুতে হচ্ছে না? তখন সুচেং মনে মনে বলে আমার মনের কথা তুমি কিভাবে জানতে পারলে? তাংচি তখন হেসে ওঠে আর বলে তোমার মনের কথা তোমার মাথার উপর দিয়ে লেখা উঠছে। তাংচির মুখ থেকে এই কথা শুনে সুচেং তো একদম অবাক হয়ে যায় যে ওর মনের কথা ওর মাথার উপর দিয়ে লেখা উঠছে। OMG! তখন দেখা যায় ওর মাথার উপর OMG লেখাটাও উঠে আছে। সুচেং এদিকে ওদিকে তাকায় আর বলে কোথায় কোথায় লেখা উঠে আছে? তখনও তাংচি হাসতে থাকে আর ওকে আয়নার সামনে নিয়ে যায়। এবার সুচেং দেখতে পায় যে হ্যাঁ, এই ফিচারটা তো দারুণ, ওর মনের কথা অন্য কেউ দেখতে পাবে। এবার ওর সাথে সাথে ওর জাদুর চুড়িটা অন করে এবং ও কিছু ফিচার্স আরও দেখতে পায়, যেখানে ও এটা দেখতে পায় এটা বিশেষ কোনো পার্সনের জন্য তৈরি করা যাবে। যেমন ওর মনে মনে যা বলবে তা কেবলমাত্র তাংচি দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। এরপরে তাংচি ওকে বলে এবার কি আমি তোমাকে কিস করতে পারি? সুচেং তখন কিছুই না বললে তাংচি আস্তে করে ওর সামনে যায় আর ওকে বলে এটা কিন্তু আমার প্রথম কিস। আর এটা সুচেংয়েরও প্রথম কিস ছিল। এরপরে ওরা দুজন দুজনকে কিস করতে থাকে আর সুচেংয়ের যে হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল এটাও কিন্তু ওই ইনার মোনোলগের মাধ্যমে দেখানো হচ্ছিল। একদম লাভ লাভ হয়ে গিয়েছে। আর এর সাথেই এই পার্টের গল্প শেষ হয়। তো কেমন ছিল এই পর্বের গল্প অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটুও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে একদম নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পার্টে অর্থাৎ লাস্ট পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।